আগুন লাগাতে হবে? কার সংসারে আগুন লাগাতে হবে? ওই জননেতা জাহিনের নতুন সংসারে নাকি? না বাবা, আমি কারো সংসারে আগুন টাগুন লাগাতে পারবো না। সংসার জীবন হচ্ছে একটা পবিত্র জীবন। সেই পবিত্র জীবনকে অপবিত্র করতে চাই না আমি। পরে দেখবো আল্লাহ আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছে। বলেই হাসতে থাকে। খলিল তালুকদার কপট রাগ দেখিয়ে বলেন, বড্ড কথা বলছি ইদানিং তুমি আতিক। আতিক হাসি থামিয়ে সিরিয়াস গলায় বলে, আচ্ছা আচ্ছা, সব কথা বাদ। এবার আপনি স্পষ্ট করে বলুন, ঠিক কি করতে চাইছেন আপনি? খলিল তালুকদার গুরুগম্ভীর গলায় বলেন, শেখ অরহান ফাউন্ডেশনে আগুন লাগাতে চাইছি, আর সেটাও আজকে রাতে। আতিক ভ্রু কুচকে বলে, মানেটা খুব সোজা। আগুন লাগাতে হবে ওদের ফাউন্ডেশনে। সামনে শীত আসছে, আর ওরা শীতার্ত সকল মানুষদের কম্বল বিতরণ করবে 2 দিন পর। কিন্তু আমি চাই এই কম্বল পুরে ছাই হয়ে যাক, জনগণের সামনে জাহিদ আর তার ফাউন্ডেশনের বদনাম হোক। এটা একটু বেশি হয়ে যায় না? গরিব মানুষদের হক এভাবে না মেরে দিলে হয় না? তোমাকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না। এর ক্ষতিপূরণ আমি দেব, আর নামও হবে আমার জনগণের কাছে। সবই বুঝলাম, কিন্তু কম্বল পুড়ে যাওয়াতে বদনাম হবে কিভাবে ওদের? খলিল তালুকদার কুটিল হেসে বলে, বদনাম করবে তোমার লোকেরা। এটা বলে যে শীতার্ত মানুষদের কম্বল যাতে না দিতে হয়, তাই নিজেরাই পুড়িয়ে ফেলেছে কম্বল। আতিক বিরস গলায় বলে, এটা কেউ বিশ্বাস করবে না। তার চেয়ে ভালো শুধু আগুন লাগিয়ে দেই, বদনাম করার দরকার নেই। খলিল তালুকদার কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তাহলে শুধু আগুন লাগিয়ে দাও। আতিক ডান হাতের পাতা চুলকাতে চুলকাতে বলে, কত পাবো আমি এই কাজে? তোমার যত চাই তত। আতিক চেয়ারে হাতলে বাড়ি দিয়ে বলে, ঠিক আছে, কাজ হয়ে যাবে। আরেকটা কথা, এই কাজটা ভোরের দিকে করবে। আতিক ভ্রু কুচকে বলে, কেন? কারণ ভোরের দিকে সিকিউরিটি গার্ড চলে যায়, সেই সুযোগটাই তোমাকে কাজে লাগাতে হবে। আতিক কৌতূহল নিয়ে বলে, এত কিছু কি করে জানেন আপনি? বিরোধী দলের সব খুঁটিনাটি জানতে হয়। আতিক মাথা নাচাতে নাচাতে বলে, বুঝলাম, কিন্তু আপনি মনে হয় একটু বেশি জানেন। ঠিক আছে, তাহলে কাজটা করার পরেই তুমি টাকাটা হাতে পাবে, তার আগে নয়। আতিক বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনি নিশ্চিত থাকেন, কাজ হয়ে যাবে আপনার। কথাটা বলেই আতিক চলে যায়। খলিল তালুকদার আয়েশ করে চেয়ারে হেলান দিয়ে বসেন। অতীতের চিন্তা থেকে ফিরে আসেন বর্তমানে, আর মনে মনে বলেন, জাহিন, এক এক করে তোমার সব কিছু কেড়ে নেব। খবর ছিলে না, এবার দেখি কি করে তুমি এই ক্ষতিপূরণ করো। জাহিন নিজের পার্টি অফিসে বসে আছে, চোখ দুটো বন্ধ করে চেয়ারে মাথা হেলান দিয়ে চোয়াল শক্ত করে রেখেছে। চোখ বন্ধ অবস্থায় বোঝা যাচ্ছে দু চোখের মনি স্থির নয়। নুহাস নিঃশব্দে কেবিনে প্রবেশ করে হাতে খাবার নিয়ে কিছুক্ষণ জাহিনের দিকে তাকিয়ে থেকে জিহ্বা দ্বারা নিচের ঠোঁট ভিজিয়ে বলেন, ভাই। নুহাসের কণ্ঠস্বর শুনে জাহিন চোখ মেলে তাকায়। জাহিন সোজা হয়ে বসে বা হাত দ্বারা চোখ দুটো কচলে নেয়। খুব জ্বলছে চোখ দুটো তার। ইচ্ছে করছে ঠান্ডা পানি দিয়ে চোখে ঝাপটা দিতে, তাহলে যদি চোখ জ্বালাটা একটু কমে। চোখ কচলাতে কচলাতে জাহিন শান্ত গলায় বলে, ঠান্ডা পানি নিয়ে আমার জন্য। কথাটা বলে চোখ মেলে তাকায় নুহাসের দিকে। নুহাসের হাতে খাবারের প্যাকেট দেখে ভ্রু কুচকে বলে, এসব কি? নুহাস ডেস্কের উপরে খাবারের প্যাকেট রেখে বলে, তোমার খাবার, সকাল থেকে কিছু খাওনি তো, তাই নিয়ে আসলাম। জাহিন ক্লান্ত গলায় বলে, আগে ঠান্ডা পানি নিয়ে আয় আমার জন্য। নুহাস চলে যাওয়ার জন্য উদ্যত হতে নিলে কিছু একটা মনে পড়তে থেমে যায়। নুহাসকে থেমে যেতে দেখে জাহিন পুনরায় বলে, কিছু বলবি? আসলে ভাবি ফোন দিয়েছিল। জাহিন ভ্রুদয় কুচকে বলে, ভাবি? কার ভাবি? আমাদের ভাবি, মানে অয়ন্তী ভাবি। অয়ন্তীর নামটা শুনে জাহিন বিস্মিত হয়ে বলল, অমিতি তোকে ফোন করেছিল কখন? একটু আগেই, আর ভাবি বলল তোমাকে খাওয়ানোর জন্য। আর একটা মজার বিষয় কি জানো, বর্মা ফোন করে তোমার খবর নেওয়ার পরপরই ভাবির কল আসলো আমার ফোনে। তোর ফোন নাম্বার কোথায় পেল অয়ন্তী? হয়তো বাড়ির কারো কাছ থেকে নিয়েছে। আমি বলেছিলাম ভাবিকে তোমাকে কল করার জন্য, কিন্তু হয়তো কোনো জড়তার কারণে তোমাকে কল করতে চাইছে না। ভাবির কথা শুনে বোঝা গেল টেনশন করছে তোমাকে নিয়ে।
জাহিন কিয়ৎক্ষণ নীরব থেকে বলে, ঠিক আছে, তুই যা, পানির বোতলটা নিয়ে আয়। নুহাস চলে যায়। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোনটা হাতে নিয়ে অয়ন্তীর নাম্বারটা ভাষায় কল দিবে নাকি দিবে না ভেবে দু টানায় পড়ে যায় জাহিন। কি বলবে ফোন করে? সে ঠিক আছে? এই কথাটা মেয়েটা নিশ্চয়ই টেনশন করছে তাকে নিয়ে। জাহিন আকস্মিক ফোনটা অফ করে রেখে দেয়। পরক্ষণে আবারও ফোনটা অন করে কোনো দিক বেদিক না ভেবে অয়ন্তীকে কল করে। 2-3বার রিং হওয়ার পরপরই ফোনটা পিক হয়, কিন্তু কোনো আওয়াজ আসে না। ভেসে আসে কারো প্রকারও শ্বাস প্রশ্বাসের শব্দ। জাহিন ঠোঁট চেপে ধরে ঢোক গেলে ভরাট কণ্ঠে ডাক দেয়। অয়ন্তী, ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসলো না, তবে নাক টানার শব্দ আসলো। মেয়েটি কি কান্না করছে? কিন্তু কেন? তার এইভাবে চলে আসার জন্য কি কান্না করছে, নাকি গ্রামের মানুষেরা এই ব্যাপারটা নিয়ে কোনো কটু কথা বলেছে মেয়েটাকে? জাহিন পুনরায় কোমল স্বরে বলে, অয়ন্তী কি কান্না করছেন? অয়ন্তী, দেখুন আমি একদম ঠিক আছি, প্লিজ কান্না করবেন না। আপনার চাপা কান্নার শব্দ আমায় খুব পীড়া দিচ্ছে। জাহিন কথাটা বলে থামে। পুনরায় কিছু বলতে উদ্যত হতে নিলে শব্দ করে ফোনটা শাটডাউন হয়ে পড়ে। জাহিন হতবাক হয়ে পড়ে। এই সময় কি তার ফোনটা শাটডাউন হওয়া কি খুব দরকার ছিল? নুহাসও ঠান্ডা পানির বোতল নিয়ে আসে। নুহাসকে দেখার সাথে সাথে জাহিন বলে, নুহাস, কাইফকে একটা ফোন কর। কোনো দরকার আছে ওকে? ওকে ফোন করে সন্ধ্যাপুরে যেতে বল। হঠাৎ সন্ধ্যাপুরে কেন? অয়ন্তীকে আনতে হবে, আমি তো যেতে পারবো না, তাই ওকে নিয়ে আসুক ওনাকে। কিন্তু কাইফ তো আমার জানা মতে দাদু আর দাদা ভাইকে আনতে গেছে। জাহিন হতভম্ব হয়ে বলে, দাদু আর দাদা ভাইকে আনতে গেছে মানে? বিয়েতে তো আসতে পারেনি দাদা ভাই অসুস্থ থাকার কারণে, আর তার উপরে শুনেছে আজকের এই ঘটনাটা, তাই ওনারা আসছে আজকে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে তিয়াসকে সন্ধ্যাপুরে যেতে বলো। ঠিক আছে। যাওয়ার আগে আমার ফোনটা একটু চার্জে দিয়ে যা, ফোনটা শাটডাউন হয়ে গেছে। আর বাড়িতেও খবরটা জানিয়ে দিস যে অয়ন্তীকে তিয়াস আনতে গেছে। নুহাস জাহিনের ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে চলে যায়। জাহিন আগের ন্যায় বসে আছে। ভবিষ্যতে আর কী অপেক্ষা করছে তার জন্য। কিন্তু আজকের ঘটনাটা যে খলিল তালুকদার ঘটিয়েছে এটা জাহিন শিওর। আর এর প্রতিশোধও নেবে আজ কালকের ভেতরেই। রাজনীতির নোংরা খেলা। একবার যখন এই নোংরা খেলায় মেতেছে, এর শেষ দেখে ছাড়বে জাহিন। কিন্তু এই রাজনীতির নোংরা খেলায় কে জিতবে আর কে হারবে? অয়ন্তী এক নজরে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। অপেক্ষায় আছে জাহিনের ফোনের অপেক্ষায়। কিন্তু জাহিনের কোনো ফোন কল এলো না। বুকটা ভার হয়ে এলো অয়ন্তীর। নিজের ঠোঁট কামড়ে ধরে তার দ্বারা। এত কষ্ট হচ্ছে কেন তার? দুই চোখ নোনা জলে ভরে উঠেছে। চোখের পাতা ফেললেই কপল বেয়ে গড়িয়ে পড়বে সেই নোনা জল। হয়তো জাহিনের কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই এভাবে কিছু না বলে কল কেটে দিয়েছে। এমন সময় ফাতেমা আক্তার বলতে বলতে আসেন, অয়ন্তিমা, কিছু খেয়ে নে, আর কতক্ষণ না খেয়ে থাকবি? অয়ন্তীর সাথে সাথে চোখের জল মুছে নেয়। ফাতেমা আক্তার মেয়েকে চোখের জল মুছতে দেখে থমকে যায়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেয়ের পাশে বসে গিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো। যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এত চিন্তা করলে কি করে হবে? মানুষের জীবনে আরও অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে যায়, কিন্তু তারা ঠিক উঠে দাঁড়ায়। তোকেও পারতে হবে। মানুষজনের কটু কথা নিয়ে পড়ে থাকলে হবে না। চল, কিছু খেয়ে নিবে। অয়ন্তী চুপচাপ মামনির প্রত্যেকটা কথা শুনে গেল, কিন্তু টু শব্দও করল না। পুলিশের ইউনিফর্ম পরা সারাফের মুখোমুখি বসে আছে জাহিন। সারাফ জাহিনের সব কথা শুনে বলে, তুমি যা বলেছো সেটা করা একটু রিস্ক হয়ে যায় ভাই। জাহিন শীতল গলায় বলে, সব কাজের রিস্ক আছে শারাফ, কোনো কাজের রিস্ক ছাড়া নয়। কিন্তু তার জন্য আগে সার্চ ওয়ারেন্টের পরোয়ানা জারি করতে হবে। জাহিন শক্ত গলায় বলে, যা যা করা লাগে তাই তাই করবে। ঠিক আছে ভাই, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। আমার এখন থানায় যেতে হবে। যা। কথাটা বলে জাহিন ভোরবেলার সময় সিসিটিভি ফুটেজটা আবারও দেখে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মুখোশধারী কয়েকজন লোক সিকিউরিটি গার্ড চলে যাওয়ার পরে ফাউন্ডেশনের এরিয়ার ভিতরে ঢুকে আর খুব সহজে নিজেদের কার্যসিদ্ধি করে চলে যায়। ফাউন্ডেশনের ভেতরে গ্যাসের সিলিন্ডার থাকার কারণে আগুন লাগাটা আরও সহজ হয়ে উঠতে দাঁড়ায় তাদের জন্য। জাহিন হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। যদি এই লোকেদের সামনে পেত এক মুহূর্তের জন্য, তাহলে ওদের জান নিয়ে নিত। রিহান সবে গোসল করে বেরিয়েছে। রিমোট হাতে নিয়ে টিভি অন করতেই ভেসে ওঠে আগুনে দগ্ধ হয়ে যাওয়া শেখ আরহান ফাউন্ডেশন। রিহান হতবাক হয়ে তাকিয়ে আছে। নিজের চোখকে এখনও বিশ্বাস করতে পারছে না। রিহান তড়িঘড়ি করে বালিশের নিচ থেকে ফোন বের করে মাকে ফোন করে, কিন্তু মা ফোন ধরছে না। তৃতীয়বার ফোন দেওয়ার সময় ধরল। রিহান অধৈর্য গলায় বলল, মা, এইসব এইসব কি দেখাচ্ছে টিভিতে?
ফাউন্ডেশনে আগুন লেগেছে মানেটা কি? বিরোধী দল আগুন দিয়েছে? মা, আমি বাড়িতে আসছি এক্ষুনি। একদম না, এমনি বাড়ির আবহাওয়া গরম, তুই আসলে তোর বাবা আরো উত্তেজিত হয়ে যাবেন। কিন্তু মা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর আমি এখানে বসে থাকবো? পারবো না আমি 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 আসছি। জোহরা বেগম ধমকের স্বরে বলেন, রিহান, মায়ের কথা শুন বাবা, এখানে পরিস্থিতি একটু বোঝার চেষ্টা কর। রিহান ধপ করে নরম বিছানাতে বসে পড়ে আর তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, এইটাই লাস্ট বার তোমার কথা শোনা, এরপর কথা শুনবো না তোমার। বলেই রিহান ফোন কেটে দেয়। জোহরা বেগম পড়েছে দোটানায়। ছোট ছেলেকে ছাড়া থাকতে একদম ভালো লাগছে না ওনার। কিন্তু আজমল শেখ যে ছেলের ওপরে রেগে ফায়ার হয়ে আছেন, যদি ছেলেকে সামনে পায় তাহলে ছেলেকে আর আস্ত রাখবেন না। তাই স্বামীর রাগ পড়ার অপেক্ষায় আছেন। অয়ন্তী অল্প কিছু খেয়ে চুপচাপ বসে আছে, দৃষ্টি তার সবুজ শ্যাওলা পড়া পুকুরটার দিকে। পুকুরটার মাঝখানে দুটো সাদা রঙের রাজহাঁস। রাজহাঁস দুটো কি সুন্দর করে একজন আরেকজনের পেছন পেছন যাচ্ছে। কত মহব্বত রাজহাঁস জোড়া দুটোর মাঝে। অয়ন্তীর ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা ফুটে ওঠে। এমন সময় গাড়ির শব্দ ভেসে আসে উঠান থেকে। অয়ন্তী চকিতে চমকে উঠে সোজা হয়ে বসে। নিশ্চয়ই জাহিন এসেছে তাকে নিতে। অয়ন্ত তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে সদর দরজার কাছে এসে দাঁড়ায়। জাহিনের গাড়ি তো ঠিকই এসেছে, কিন্তু জাহিনের বদলে গাড়ি থেকে বেরিয়ে আসলো এক অন্য পুরুষ। অচেনা পুরুষ মানুষটিকে দেখে এতক্ষণের উত্তেজনা আনন্দ নিমিষেই শেষ হয়ে গেল অয়ন্তীর। হামিদ খন্দকার তিয়াসের কাছে এগিয়ে এসে বলেন, তুমি কে বাবা? আঙ্কেল, আমি তিয়াস জাহিন। ভাই আমাকে পাঠালো ভাবিকে নেওয়ার জন্য। হামিদ খন্দকার মাথা তুলতে দোলাতে বলে, ও আচ্ছা। আসলে ভাই আসতে পারেনি, জানেনই তো ওখানের পরিস্থিতি কেমন। কি যে হয়ে গেল। আচ্ছা, তুমি ভেতরে এসে বসো। না আঙ্কেল, বসবো না। আপনি ভাবিকে গিয়ে বলুন তৈরি হতে, আমি এখানেই অপেক্ষা করছি। তা কি করে হয়? তুমি শুকনো মুখে ফিরে যাবে নাকি আমার বাড়ি থেকে? আঙ্কেল বিশ্বাস করুন, একদম খেতে ইচ্ছে করছে না আমার। ইচ্ছে যখন করছে না, আর জোর করলাম না। হামিদ খন্দকার সদর দরজার পাশে মেয়েকে দেখে বলেন, তৈরি হয়ে নে জামাই, গাড়ি পাঠিয়েছে তোকে নেবার জন্যে। অয়ন্তী চুপচাপ তৈরি হতে চলে যায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে পাড়ি জমায় শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। প্রায় সন্ধ্যার দিকে শেখ বাড়িতে এসে পৌঁছায় অয়ন্তী। অয়ন্তীকে দেখার সাথে সাথে যারা দৌড়ে এসে অয়ন্তীকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাবি? অয়ন্তী স্মিত হেসে বলে, ভালো আছি। দেখে তো মনে হচ্ছে না। এমন সময় জোহরা বেগম ছেলের বউকে দেখে বলেন, এই তো আমার বৌমা চলে এসেছে। অয়ন্তী আসো, তোমার দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি এসেছেন, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষায় ছিলেন তারা। অয়ন্তী সোফার দিকে তাকিয়ে দেখে দুইজন বয়স্ক পুরুষ আর মহিলা বসে আছেন। দুজনের ঠোঁট জোড়া লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে তারা খুব পানখোর। বয়স্ক পুরুষ মানুষটি একেবারে জাহিনের ফটোকপি। অয়ন্তী ঠুক গেলে মাথার ঘুমটা ঠিক করে এগিয়ে যায় দাদা শ্বশুর আর দাদি শাশুড়ির দিকে। জোহরা বেগম চোখের ইশারায় অয়ন্তীকে বলে তাদেরকে সালাম করার জন্য। অয়ন্তী দাদির পা ধরে সালাম করতেই রোকেয়া বানু বিরস গলায় বলে ওঠেন, হয়েছে, সালাম করতে হবে না, সুখে থাকো। অয়ন্তীর মুখটা শুকনো হয়ে গেল এমন ধরনের কথা শুনে। বুঝতে পারলো দাদি শাশুড়ি খুব একটা সুবিধার হবেন না। অয়ন্তী দাদা শ্বশুরকে সালাম করতে নিলে শেখ রেজাউল সাহেব অয়ন্তীর হাতটা ধরে ফেলে আর বসা থেকে উঠে দাঁড়িয়ে অয়ন্তীর মাথায় হাত দিয়ে স্নেহ ভরা গলায় বলেন, পা ধরে সালাম করতে হবে না, আমার নাতিকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকো, এই দোয়াই প্রাণ ভরে করি তোমাকে। অয়ন্তী বিনিময়ে মুচকি হাসি দিল। রোকেয়া বানু আদেশের স্বরে অয়ন্তীকে বলেন, এই মেয়ে, আমার কাছে এসে বসো তো একটু দেখি। অয়ন্তী শাশুড়ি মায়ের দিকে তাকায়। জহিরা বেগম চোখের ইশারায় বসতে বলেন। অয়ন্তী রোকেয়া বানুর কাছে বসতে অয়ন্তী দুই হাতে দুটো সোনার বালা পরিয়ে দিয়ে বললেন, নাথ বইয়ের মুখ দেখলাম প্রথমবারের মতো, তার উপহার দিলাম তোমায়। আমি মেয়ে, সাবধানে রেখো বালাজোড়া। অয়ন্তী মাথা হেলিয়ে সায় দেয়। রোকেয়া বানু এবার এক তিক্ততাময় কথা বলে ওঠেন, তা মেয়ে, এই বাড়িতে পা রাখতে না রাখতেই আমার নাতি সর্বনাশ ঘটিয়ে দিলে। কি অপয়া মেয়ে গো তুমি। অয়ন্তী চমকে ওঠে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে কথাটা শুনে। এখানে এসেও তাকে অপয়া কথাটা শুনতে হলো। হয়তো এখান থেকে শুরু হলো তার এই বাড়িতে অপয়া ডাকটা।
বসার ঘরে সবাই হতবম্ব হয়ে তাকিয়ে আছে অয়ন্তীর দিকে। জোহরা বেগম শাশুড়ি মাকে বলেন, মা কি বলছেন আপনি এসব? ঠিকই তো বলেছি। আর ওর তো বিয়ে হওয়ার কথা ছিল রিহান দাদু ভাইয়ের সাথে, কিন্তু হয়ে গেল জাহিন দাদু ভাইয়ের সাথে। আজমল শেখ বলেন, মা এখন কি এই কথাগুলো না বললেই নয়? শেখ রেজাউল সাহেব স্ত্রীকে ধমকে স্বরে বলেন। রোকেয়া, তুমি চুপ করবে? জোহরা বেগম জারাকে বলে, যারা অয়ন্তীকে নিয়ে উপরে যা, অনেকটা পথ জার্নি করে এসেছে। হ্যাঁ মা, ভাবি চলো। অয়ন্তী ঘুমটার আড়ালে চোখের নোনা জলটা মুছে নেয়। যারা অয়ন্তীকে নিয়ে উপরে চলে যায়। ননদার ভাবি করিডোর দিয়ে যাচ্ছে, এমন সময় যারা বলে, ভাবি দাদুর কথায় কিছু মনে করো না, দাদু এমনই, কিন্তু যাকে একবার ভালোবেসে ফেলে তাকে একেবারে উজাড় করে ভালোবাসে। অয়ন্তী নিচু গলায় বলে, না না, ওনার কথায় আমি কিচ্ছু মনে করিনি। এমন সময় আহান নিজের ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলে, ভাবি তুমি চলে এসেছ? আহান দৌড়ে এসে অয়ন্তীর কোমর জড়িয়ে ধরে। অয়ন্তী মুচকি হেসে আহানের গাল ধরে বলে, কেমন আছো তুমি আহান? আহান অভিমানী গলায় বলে, একটুও ভালো নেই, তুমি চলে গেছো বলে খুব মন খারাপ হয়েছিল। আর মন খারাপ করতে হবে না, আমি তো চলে এসেছি। যারা পাশ থেকে আহানকে বলে, আহান ভাই আমার, পড়তে বস গিয়ে, তোর না আর কয়েকদিন পর বার্ষিক পরীক্ষা। আহান দু হাত নিজের কোমরে রেখে রেগে বলে, একবার খালি আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর আমি তোমাকে এই কথাটা সারা দিন বলবো। কথাটা বলে মুখ ভেঙচি কাটে আহান। নিজের ঘরে চলে যায় সে। যারা ভাবিকে বলে, ভাবি তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর টেনশন করার মতো কিছু হয়নি বুঝলে। এমন দুর্ঘটনা অনেক ঘটেছে আমাদের সাথে, কিন্তু তুমি তো নতুন, তাই হয়তো খারাপ লাগছে। আরেকটা কথা, ভাইয়া হয়তো আজকে অনেকটা রাত করেই ফিরবে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। কথাটা বলে যারা নিজের ঘরে চলে যায়। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরে চলে যায়। প্রায় রাত 12:30টার দিকে জাহিনা নুহাস বাড়িতে ফেরে। নিজেদের কাছে বাড়ির চাবি থাকার কারণে বাড়ির কাউকে আর বিরক্ত করেনি। জাহিনের চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, চুল উস্কো খুস্কো হয়ে আছে। সকালের পোশাকটা এখনও গায়ে। জাহিন নিজের ঘরে প্রবেশ করতেই থমকে যায় অয়ন্তীকে দেখে। অয়ন্তী সোফায় ঘুমিয়ে আছে। এই মেয়ে সোফায় ঘুমাচ্ছে কেন, এত বড় বেড থাকতে? যারা ভাবিকে ভাইয়ের জন্য অপেক্ষা করতে না করলেও অয়ন্তী স্বামীর জন্য অপেক্ষা করছিল, কিন্তু কখন যে সোফায় ঘুমিয়ে গিয়েছে ক্লান্তিতে টের পায়নি। জাহিন ল্যাপটপ, ব্যাগ আর কোটটা চেয়ারের ওপর রেখে ধীর পায়ে এগিয়ে যায় অয়ন্তীর দিকে। জাহিন সেন্টার টেবিলের ওপরে আস্তে করে বসে অয়ন্তীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কতটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা, কিন্তু আদৌ কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে অয়ন্তী? জাহিন ঢোক গিলে হাত বাড়িয়ে অয়ন্তীর কপালের উপরে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়। জাহিনের কি হলো কে জানে। নিজের মুখটা এগিয়ে নেয় অয়ন্তীর ললাটের দিকে। অয়ন্তীর ললাটে নিজের ওষ্ঠ ছুতে যাবে, তখনই থেমে যায় জাহিন। চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিরে আসে অয়ন্তীর নিকট থেকে। জাহিন কিছুক্ষণ তবধা মেরে বসে রইল অয়ন্তীর সম্মুখে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জাহিন নিজের কোমর বাঁকিয়ে আস্তে করে অয়ন্তীকে পাঁজা কোলা তুলে নেয়। ঘুমন্ত অয়ন্তীর মাথা গিয়ে ঠেকে জাহিনের প্রশস্ত বুকে। জাহিন এক পলক ঘুমন্ত অয়ন্তীর দিকে তাকিয়ে অগ্রসর হয় বেডের দিকে। জাহিন অয়ন্তীকে বেডে রেখে আস্তে করে মাথাটা বালিশের ওপরে রাখতে যাবে, সাথে সাথে অয়ন্তী চোখ মেলে তাকায়। অয়ন্তীকে এভাবে চোখ মেলে তাকাতে দেখে জাহিন হকচকিয়ে ওঠে। বড় বড় চোখ করে তাকিয়ে আছে জাহিন অয়ন্তীর মুখপানে। মানে অয়ন্তী কি বাচ্চা নাকি যে বিছানায় শোয়াতেই ঘুম ভেঙে গেল? কতটা সাবধানতার সাথে জাহিন অয়ন্তীকে শুইয়ে দিয়েছিল, আর সেই মেয়ে কিনা এভাবে জেগে গেল। অন্যদিকে জাহিনকে অয়ন্তী নিজের এতটা কাছে দেখে হতভম্ব হয়ে যায়। 2-3টা বার চোখের পলক ফেলে বোঝার চেষ্টা করলো নিজের অবস্থানটা কোথায়। অয়ন্তী যখন নিজের অবস্থান বুঝতে পারল, তখনই তাড়াহুড়ো করে উঠতে নিলে জাহিনের কপালের সাথে নিজের কপাল বাড়ি খায়। জাহিন মৃদু চিৎকার করে কপালে হাত রেখেই বিছানাতে বসে পড়ে। অয়ন্তী জাহিনের আর্তনাদ শুনে অধৈর্য গলায় বলে, সরি, আমি বুঝতে পারিনি আপনার লেগে যাবে যে, আসলে হঠাৎ করে আপনাকে এভাবে দেখে। জাহিন অয়ন্তীকে থামিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছে অয়ন্তী, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। অয়ন্তী অপরাধী গলায় বলে, কিন্তু আপনার তো এখন মাথায় শিং গজাবে, সাথে আমারও গজাবে। অয়ন্তীর বোকা বোকা কথা শুনে জাহিনের হাসতে ইচ্ছে করল।
কিন্তু হাসিটা দমন করে কপাল ঘষা অবস্থায় অয়ন্তীর দিকে ফিরে প্রশ্ন করে, তো শিং যাতে না গজায় তার জন্য কি করণীয়? আবার ঠোকা মারতে হবে আপনার কপালে। জাহিন নিঃশব্দে হাসল। অয়ন্তীর ফোলা মুখশ্রীর দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, আপনি কি বাচ্চা অয়ন্তী? জাহিনের মুখে আকস্মিক এমন কথা শুনে অয়ন্তী লজ্জা পেল। লজ্জায় মাথা নিচু করে নেয়। জাহিন পুনরায় বলে, আপনাকে সোফা থেকে কোলে করে এনে বেডে চেয়ে শুয়ে দিলাম, অমনি আপনি বাচ্চাদের মতো জেগে গেলেন। মানে আমার কষ্টটা এভাবে বৃথা করে দিলেন। অয়ন্তী অবাক চোখে জাহিনের দিকে তাকালো। জাহিনের কথা শুনে মনে হচ্ছে যেন সে জেগে গিয়ে মস্ত বড় এক ভুল করে ফেলেছে। জাহিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। আগে শাওয়ার নেওয়া দরকার। এই ময়লা কাপড় পরে আর থাকা যাচ্ছে না, কেমন জানি গা চুলকাচ্ছে। জাহিন নিজের প্রয়োজনীয় পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী তপ্থা মেরে বসে রইল বিছানার ওপরে। জাহিনের কপালে তো টোকা দেওয়া হলো না, এবার যদি সত্যি সত্যি শিং উঠে তখন কি হবে? খুব বাজে দেখা যাবে তখন হয়তো। না, জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে তারপর জাহিনের কপালে সে টোকা দিবেই দিবে। জাহিন প্রায় 20 মিনিট পর শাওয়ার নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। এবার একটু নিজেকে সতেজ লাগছে। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে অয়ন্তীকে জেগে থাকতে দেখে বলেন, এ কি জেগে আছেন কেন? এখনো ঘুমিয়ে পড়ুন। অয়ন্তী আমতা আমতা করে বলে, আপনি খাওয়া দাওয়া করেছেন? জাহিন কিয়ৎক্ষণ চুপ থেকে বলে, খেয়েছে। আপনি খেয়েছেন? খেয়েছি। জাহিন ভেজা চুল ঝাড়তে ঝাড়তে বলে, তাহলে শুয়ে পড়ুন। অয়ন্তী চোখ বন্ধ করে জোরে বলে ওঠে, বলছিলাম কি, আপনি তো কপালে ঠোকা দিলেন না? অয়ন্তী কথাটা বলে আস্তে আস্তে চোখ মেলে জাহিনের দিকে তাকায়। জাহিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাহিনের তাকানো দেখে বড্ড লজ্জা পেল অয়ন্তী। লোকটা মাঝে মাঝে এভাবে তাকায় কেন তার দিকে? জাহিন হাতের টাওয়ালটা চেয়ারের ওপরে রেখে এগিয়ে এসে বেডের দিকে। জাহিন অয়ন্তীর মুখোমুখি হয়ে বসে। অয়ন্তী মাথা নিচু করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। জাহিন মুচকি হেসে নিজের কপালটা বাড়িয়ে অয়ন্তীর কপালে আস্তে করে ঠোকা দিয়ে কৌতুকের স্বরে বলে, খুশি এবার? এখন আর শিং গজাবে না। যদিও তুই শিং গজে না কপালে, কিন্তু আমার বুকের সঙ্গে বউটা আবদার করলো, তাকে কি করে ফেরাই? অয়ন্তী বিস্মিত নয়নে জাহিনের দিকে তাকালো। কত সুন্দর মিষ্টি করে তাকে বউ ডাকলো জাহিন। অয়ন্তী মনে মনে খুব খুশি হলো। ফুটে উঠল ঠোঁটের কোণে মৃদু হাসি। কিন্তু পরক্ষণে দাদুর কথাটা মনে পড়তেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় অয়ন্তীর। জাহিন অয়ন্তীর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা পরখ করে ভ্রু কুচকে বলে, কি হয়েছে? মুখটা হঠাৎ ফ্যাকাশে করে ফেললেন কেন? কিছুক্ষণ আগে তো হাসি ছিল ওই অধর কোণে। অয়ন্তী ধরা গলায় বলল, আমার জন্যই আজকে আপনার এত বড় একটা ক্ষতি হলো। জাহিন চোখ ছোট ছোট করে বলল, মানে? আমি সত্যি একটা অপয়া। যে বাড়িতে যাই সেই বাড়িতেই ক্ষতি করে ফেলি। এই বাড়িতে আসার পরই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সবাই ঠিকই বলে আমি সত্যি অপয়া। দাদু ঠিকই বলেছেন, আমি একটা অপয়া। জাহিন অয়ন্তীর কথা শুনে হতবাক হয়ে বলল, মানে কি অপয়া বললো আপনাকে? দাদু দাদু আপনাকে অপয়া বলেছেন? অয়ন্তী আমতা আমতা করে বলে, না মানে আসলে। জাহিন শক্ত গলায় বলে, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, দাদু কি সত্যি অপয়া বলেছেন আজকের এই ঘটনাটার জন্য আপনাকে? অয়ন্তী নিচু গলায় বলে, উনি তো ঠিকই বলেছেন। জাহিন ঘাড় ঘুরিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, এখানে আপনার অপয়া হওয়ার কথা উঠছে কোত্থেকে? এই দুর্ঘটনা আপনি এই বাড়িতে আসার আগেও ঘটতে পারত, তখন কাকে অপয়া বলে গণ্য করা হতো? অয়ন্তী চোখ মেরে বসে রইল। ভুল জায়গাতে ভুল কথা বলে ফেলেছে সে। জাহিন রেগে গেছে বুঝতে পারছে, কিন্তু সে তো অপয়া ছোটবেলা থেকে। তার জীবনের সাথে জড়িয়ে নানা দুর্ঘটনা ঘটে এসেছে। জন্মের সময় মাকে হারালো, কিন্তু মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতে হলো না তাকে। মায়ের মতো আগলে রেখেছে মামনি তাকে ছোটবেলা থেকে। কিন্তু তার জন্মের কয়েক বছর পরে তার দাদি মারা গেল তাকে বাঁচাতে গিয়ে। এসব ভেবেই অয়ন্তীর কপল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। জাহিন অয়ন্তীর দিকে তাকাতেই থমকে যায় অয়ন্তীর চোখের কোণে জল দেখে। জাহিন চোখ বন্ধ করে রাগটা নিয়ন্ত্রণ করে হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দ্বারা অয়ন্তীর চোখের পানি মুছে দেয়। অয়ন্তী জাহিনের দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে জলটা মুছে নেয়। জাহিন গলা খাকারি দিয়ে বলে, আপনি জানেন অয়ন্তী আপনার নামের অর্থ কি? অয়ন্তী মাথা নাড়িয়ে না বোঝায়। জাহিন পুনরায় বলে, ভাগ্যবান। অয়ন্তী নামের অর্থ ভাগ্যবান। সে ভাগ্যবান নামের মেয়েটি কি করে অপয়া হতে পারে বলুন?
তাই প্লিজ কারো মুখে এমন কথা শুনে নিজেকে পীড়া দিবেন না। আমি জানি না আপনার অতীত জীবনে কি ঘটেছে বা কে কি বলেছে, কিন্তু আমি চাই আপনার বর্তমান জীবনটা সুখের হোক, একটা হাসি খুশির জীবন হোক। কি অপয়া হয়ে জন্ম নেয় না অয়ন্তী, মানুষ তাকে অপয়া বলে হেও করে। তো এসব চিন্তা ভাবনা মস্তিষ্ক থেকে ছেড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আর দাদুর হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। অয়ন্তী উত্তেজিত হয়ে বলে, হে মা, কি বলছেন এসব আপনি? আমি দাদুর কথা কিচ্ছু মনে করিনি। আচ্ছা ঘুমিয়ে পড়ুন তাহলে। অয়ন্তী ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে শুয়ে পড়ে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়। মাথাটা খুব ধরেছে, একটা কফি খাওয়া দরকার, কিন্তু এত রাতে কে কফি করে দিবে? বাড়ির কাজের লোকেরা হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই নিজেকেই করতে হবে কফি। জাহিন রুম থেকে বের হতে নেবে, অমনি অয়ন্তী শোয়া থেকে উঠে বসে বলে, কোথায় যাচ্ছেন? কফি বানাতে। কফি? কথাটা বিড়বিড় করে বলে অয়ন্তী বিছানা থেকে নেমে বলে, আমি করে আনছি, আপনি বসুন। না না, আমি করে নিতে পারবো। আপনি বসুন, আমি করে আনছি। জাহিন মনে মনে ভাবলো, কাজের লোক জেগে নেই তো কি হয়েছে, বউ তো জেগে আছে, আজ না হয় নতুন বউয়ের হাতে কফি খাওয়া যাক। জাহিন মৃদু হেসে বলে, ঠিক আছে, আপনি করে নিয়ে আসুন, তবে চিনি 1 চামচ দিবেন, এর বেশি নয়। আচ্ছা। অয়ন্তী কফি বানাতে কিচেনে চলে যায়। জাহিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 বেজে গেছে। জাহিন ল্যাপটপ ব্যাগটা থেকে বের করে সোফায় গিয়ে বসে। অয়ন্তী 10 মিনিট পর জাহিনের জন্য 1 মগ কফি করে নিয়ে ফিরল। এই যে নিন। জাহিন অয়ন্তীর কাছ থেকে কফির মগটা নিয়ে বলল, ধন্যবাদ। অয়ন্তী দাঁড়িয়ে রইল, গেল না জাহিনের সম্মুখ থেকে। জাহিন অয়ন্তীর দিকে ফিরে বলল, কি? অয়ন্তী ঢোক গেলে বলল, খেয়ে বলুন কেমন হয়েছে। জাহিন কিছু না বলে গরম কফির মগে চুমুক দেয়। অয়ন্তীর আগ্রহের সহিত জাহিনের মুখপানে তাকিয়ে রইল। জাহিন মাথা নাড়িয়ে বলল, ভালো হয়েছে। অয়ন্তী প্রত্যুত্তরে মিষ্টি একটা হাসি দিল। জাহিন পুনরায় বলল, শুয়ে পড়ুন এবার, আপনাকে আর বিরক্ত করব না। অয়ন্তী চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। জাহিনও কফিটা শেষ করে শুয়ে পড়ে। ঘুমানো প্রয়োজন, এবার সারাদিনের ধকলে শরীরটা এবার বড্ড ক্লান্ত লাগছে। ভোরের আলো ফুটেছে ভুবন জুড়ে, চারিদিকে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে। সকালে স্নিগ্ধ বাতাসে জানালায় ঝুলে থাকা সাদা পর্দাগুলো দোল খাচ্ছে নিজের আপন মনে। জাহিনের ঘুম ছুটে গেল নিজের পায়ে কারো পায়ের ধাক্কা লাগাতে। ভ্রুকুচকে আধা খোলা চোখে তাকাতেই ঝাপসা চোখের সামনে ভেসে উঠল এক ঘুমন্ত নারী চেহারা। জাহিন আবারও চোখ বন্ধ করে নিয়ে সম্পূর্ণ চোখ খুলে তাকালো। অয়ন্তী ঘুমিয়ে আছে, এক হাত থুতনির নিচে রেখে। চুল খোলা থাকার কারণে চুলগুলো এলোমেলোভাবে বালিশে ছড়িয়ে আছে। ঘুমন্ত অয়ন্তীর ভারী নিঃশ্বাসের শব্দ জাহিনের কানে প্রতিধ্বনি হচ্ছে। জাহিন মুচকি হেসে বাম হাতটা নিজের মাথার নিচে রেখে অয়ন্তীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। অয়ন্তীর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে জাহিনের বক্ষস্থলে। জাহিন আস্তে করে ডান হাতটা এগিয়ে নিয়ে অয়ন্তীর কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়, কিন্তু হাতটা নিজের কাছে না ফিরিয়ে এনে অয়ন্তীর কপালের উপরে আস্তে করে রাখল। নাম না জানা এক অনুভূতি সৃষ্টি হচ্ছে জাহিনের মনে। হৃদস্পন্দনে গতি ভারী হচ্ছে। তার পাশে ঘুমিয়ে থাকা মেয়েটি তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী। যে কোনো দিন কল্পনাও করেনি সেটা ঘটে গেল তার জীবনের সাথে। জাহিন আনমনেই নিজের বৃদ্ধাঙ্গুল দ্বারা অয়ন্তীর গালে স্লাইড করল। জাহিনের স্পর্শ পেয়ে ঘুমের মাঝে অয়ন্তী ভ্রু কুঁচকে নেয়। জাহিন তা দেখে দ্রুত অয়ন্তীর গাল থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে চোখ বন্ধ করে নেয়। এদিকে অয়ন্তীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে জাহিনের দিকে তাকায়। জাহিনও কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। জাহিনের চোখে চোখ পড়তে অয়ন্তী হকচোখে উঠে চোখ সরিয়ে নেয়। জাহিন গলা খাকারি দিয়ে উঠে বসে। অয়ন্তীও শোয়া থেকে উঠে গায়ে থাকা শাড়িটা পরিপাটি করে নেয়। এর মাঝে জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন ফোন নিয়ে দেখে সারাফ কল করেছে। জাহিন ফোন রিসিভ করে হ্যালো বলে ব্যালকানিতে চলে যায়। অয়ন্তী দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 8:30 বেজে গেছে, আর সে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে ঝটপট ফ্রেশ হয়ে নিচে চলে যায়। কিন্তু নিচে নামতেই সোফায় বসা রোকেয়া বানু ঝাঝালো গলায় বলেন, এই তো নতুন বউ চলে এসেছে। তো নতুন বউ, ঘুম ভাঙলো আপনার? এত বেলা করে ঘুম থেকে উঠলে তো সংসার একেবারে রসাতলে চলে যাবে। আমাদের বেলায় বাবু এত বেলা করে ঘুমোতে পারতাম না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে জোহরা বেগম স্বামীর পাতে পরোটার তরকারি দিয়ে এসে বলেন, মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সবে তো সংসার জীবনে পা রাখলো। অয়ন্তী মা, জাহিন উঠেছে ঘুম থেকে? অয়ন্তী নিচু গলায় বলে,
জি, মা উঠেছেন। আচ্ছা, তুমি এখানে আসো। অমনি রোকেয়া বানু বলেন, আরে দাঁড়াও, নাদবো, আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো তো। বলতে পারো এটা তোমার পরীক্ষা, দেখি কেমন চা বানাও তুমি। অয়ন্তী চুপচাপ কিচেনে চলে যায় দাদি শাশুড়ির জন্য চা বানাতে। চা অয়ন্তী ভালোই বানায়, কিন্তু এখন ভয় হচ্ছে না জানি আবার দাদু কী বলে ওঠেন। এমন সময় জাহিন নিচে নামে শার্টের হাত গোটাতে গোটাতে। নাতিকে দেখে রোকেয়া বানু আনন্দে আপ্লুত হয়ে বলেন, এই তো আমার মানিক চলে এসেছে। কেমন আছো দাদু ভাই? জাহিন হাসি মুখে দাদুর পাশে গিয়ে বসে বলে, ভালো আছি দাদু, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। দাদা ভাই কই? দাদা ভাই ঘরে শুয়ে আছেন। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ করেছি, এবার নাত বউয়ের হাতে চা খাওয়ার জন্য অপেক্ষা করছি। তা আমার আরেক মানিক কোথায়? সে কি এখনো ঘুমোচ্ছে? এমন সময় নুহাস সিঁড়ি থেকে নামতে নামতে বলে, না দাদু, এই তো চলে এসেছি আমি। নুহাস গিয়ে দাদুর অন্য পাশে বসে। এই দুই নাতি হচ্ছে ওনার চোখের মণি। অন্য 3 নাতিকে ভালোবাসেন, কিন্তু এই দুজনকে একটু বেশিই ভালোবাসেন। রিহানের জন্য অনেকবার হায় হতাশ করেছেন, কিন্তু কি আর করার, চাইলেই তো আর রিহানকে আনা যাবে না। জোহরা বেগম 2 ছেলেকে ডাক দিয়ে খেতে বলেন। অয়ন্তীও একটু পর চা নিয়ে আসে। লুমা আক্তার একটু সাহায্য করেছে অয়ন্তীকে। অয়ন্তী কাঁপা কাঁপা হাতে দাদুকে চা দিয়ে চলে যেতে নেবে অমনি রোকেয়া বানু কড়া গলায় বলেন, দাঁড়াও, যাচ্ছ কোথায়? দাদুর এমন কড়া গলায় কথা বলতে শুনে জাহিন খাওয়া থামিয়ে দেয়। জাহিনের সাথে অন্যরাও চুপ হয়ে যায়। আবার কিছু বলবে না কি মেয়েটাকে। অয়ন্তী শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। চা যদি পছন্দ না হয় তাহলে কি হবে এবার? রোকেয়া বানু চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলেন, বাহ, নাত বউ তো চা খুব ভালো বানায়। আজ থেকে আমার চা বানিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু তোমাকে দিলাম। কি পারবে তো দায়িত্ব পালন করতে? অয়ন্তী হাফ ছেড়ে বাঁচল। বাকিরাও মনে মনে খুব খুশি হলো। যাক, তাহলে একটু মনে ধরেছে অয়ন্তীকে। অয়ন্তী মুচকি হেসে বলে, জি, পারবো। কিন্তু রোকেয়া বানু আবারও শক্ত গলায় বলেন, ঠিক আছে, যাও এবার। আসমল শেখ খেতে খেতে ছেলেকে বলেন, জাহিন, তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি আমি। জাহিন ভ্রু কুচকে বলে, হঠাৎ? গতকালকের এত বড় একটা ক্ষতি হয়েছে, এর ক্ষতিপূরণ করতে হবে নাকি? তোমার এই রাজনীতি করা আমার পছন্দ নয়, কিন্তু আমার ছেলের নামে বদনাম যাতে না হয় তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে নাকি? কিন্তু বাবা, আমি তো টাকা চাইনি শুধু শুধু। আজমল শেখ জাহিনকে থামিয়ে গম্ভীর গলায় বলে, চুপচাপ খেয়ে নিজের কাজে যাও। জাহিন আর একটা কথাও বলল না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার যে যার কর্মস্থলে চলে গেল। আহান আর যারা দাঁড়িয়ে আছে কাইফের জন্য। কাইফ এখনও আসেনি আর তাদের স্কুল কলেজেরও দেরি হয়ে যাচ্ছে। এমন সময় নুহাস বের হয়। নুহাসকে দেখাও না দেখার ভান করলো সারা। নুহাস এক পলক সারার দিকে তাকিয়ে গ্যারেজের দিকে চলে গেল। নুহাসের পেছন পেছন আহানেও দৌড় গিয়ে বলে, নুহাস ভাইয়া আজকে আমাদের স্কুলে একটু পৌঁছে দিবে? ঠিক আছে, তাহলে গাড়িতে ওঠো। না না, গাড়িতে নয়, তোমার বাইকে করে। বাইকে করে? না না, একদমই না। প্লিজ নুহাস ভাইয়া, এই আবদারটা রাখো আমার। এমন সময় কাইফ তাড়াহুড়ো করে আসে। কাইফকে দেখে যারা চিৎকার করে বলে, এই আহান চল, কাইব ভাই চলে এসেছে। আহানও চিৎকার করে বলে, না, আমি আজকে বাইকে করে যাব। আহান, বেশি ভাবনা ধরে জলদি চল। না, আমি আজকে বাইকে যাব। এমন সময় জাহিন আসে আর জারাকে বলে, কি হয়েছে? যারা কিছু বলার আগেই আহান দৌড়ে এসে জাহিনকে বলে, ভাইয়া আজকে স্কুলে বাইকে করে যাই আমরা। বাইকে? প্লিজ প্লিজ, শুধু আজকে দিনটা। আচ্ছা ঠিক আছে, বাইকে করে যাও আজকে। আহান খুশি হয়ে বলে, ইয়াহু, আজকে আমি হাওয়া খেতে খেতে যাব। আহানের কথা শুনে জাহিন মুচকি হাসে, কিন্তু যারা রেগে বলে, তুই বাইকে যা, আমি গাড়িতে গেলাম। আহান বোনের হাত ধরে বলে, প্লিজ আপু, এমন করো না। চলো না, নুহাস ভাইয়া খুব ভালো বাইক চালায়। সে যতই ভালো বাইক চালাক, আমি যাব না। জাহিন গম্ভীর গলায় বোনকে বলে, রাস্তা তো একটাই, আজকে না হয় বাইকে গেলে তাতে ক্ষতি কি? যারা নাক ফুলিয়ে মনে মনে বলে, অনেক ক্ষতি। জাহিন নুহাসের কাছ থেকে নিজের গাড়ির চাবি নিয়ে বলে, আমি চলে যাচ্ছি, তুই তোর বাইকে করে ওদের পৌঁছে দিয়ে পার্টি অফিসে চলে আসিস। আচ্ছা ভাই। জাহিন চলে যায়।
নুহাস কাজের লোককে দিয়ে বাইকের চাবি আনিয়ে নেয়। আহান নাচতে নাচতে বাইকের সামনে বসে, কিন্তু বাদ সাধল যারা। গাল ফুলিয়ে 2 হাত বুকের উপর বেঁধে দাঁড়িয়ে আছে। নুহাস কোমল গলায় বলে, আহান যখন এত করে বলছে তাহলে চলো। যারা নাক ফুলিয়ে নুহাসের পেছনে গিয়ে বসে, কিন্তু মাঝখানে অনেকটা দূরত্ব রেখে। নুহাসের কাঁধে পর্যন্ত হাত রাখেনি যারা। নুহাস বাইকের লুকিং গ্লাসে যারার প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। যারা কপট রাগ দেখিয়ে বলে, এত চিন্তা করতে হবে না আমাকে নিয়ে, তাড়াতাড়ি বাইক স্টার্ট দাও, দেরি হচ্ছে আমার। কিন্তু বিড়বিড় করে বলে, আমাকে নিয়ে চিন্তা করলে এভাবে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিতে না। আর এখন আসছো দরদ দেখাতে। নুহাস স্পষ্ট শুনতে পেল যারার কথাটা, কিন্তু কিছুই বলল না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাইক স্টার্ট দিল, কিন্তু যারা একটিবারের জন্য নুহাসের কাঁধ ধরল না। নুহাসের বড্ড এগোতে লাগলো এতে, কিন্তু এর সৌদ তুলবে। যারার কলেজের আগে আহানের স্কুল পড়ে। নুহাস আহানকে স্কুলে নামিয়ে দিয়ে রওনা দেয় যারার কলেজের উদ্দেশ্যে। মাত্র 15 মিনিটের রাস্তা। এই 15 মিনিটের মাঝেই যা করার করতে হবে নুহাসকে। নুহাস মনে মনে পণ করে, যদি যারাকে তার কাঁধ না ধরিয়েছে তাহলে তার নাম নুহাস রহমান নয়। নুহাস হঠাৎ করে বাইকের গতি বাড়িয়ে ফেলে, কিন্তু তাতেও যারা নুহাসের কাঁধ ধরল না। এবার নুহাস ফুল স্পিডে বাইক চালালো। তাতে যারা ভয় পেয়ে 2 হাত দিয়ে নুহাসের 2 কাঁধ আঁকড়ে ধরে বলে, আরে এত জোরে চালাচ্ছ কেন? পাগল হয়ে গেলে নাকি? আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। ইচ্ছে করে এটা করছো তুমি, তাই না? এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। 15 মিনিটের রাস্তা নুহাস 5 মিনিটে পার করলো। যদিও শেষের দিকে বাইকের স্পিড একটু কমিয়েছিল। যারা কলেজের সামনে আসতে বাইক থেকে নেমে জোরে জোরে শ্বাস নিয়ে রেগে বলে, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। নুহাস ভাবলেশীন হয়ে বলে, তোমার ক্লাসের দেরি হচ্ছে, তাই তাড়াতাড়ি ভেতরে যাও। আর তোমার দেরি হচ্ছে দেখি আমি এতটা জোরে চালিয়েছি। কথাটা বলেই নুহাস চলে যায়। যারা কথা বলার কোনো সুযোগই পেল না। যারার কটমট চোখে নুহাসের যাওয়ার বানে তাকিয়ে রইল। এর প্রতিশোধও না নিয়েছে তাহলে ওর নামও শেখ যারা নয়। মেয়র খলিল তালুকদারের বাড়িতে পুলিশ এসেছে। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এই কথাটা। মুহূর্তের মাঝে সবার মুখে মুখে এক কথা বয়ে বেড়াচ্ছে, মেয়র খলিল তালুকদারের বাড়িতে পুলিশ এসেছে। তালুকদার ম্যানশনের সামনে মানুষের ভিড় জমে আছে। সবাই উৎসুক নয়নে বাড়ির ভেতরে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে পুলিশ কেন এসেছে। খলিল তালুকদার সারাফের কাছে এসে প্রশ্ন করেন, কি ব্যাপার এসআই? ওরা তোমার ফোর্স নিয়ে আমার বাড়িতে হানা? সারাফ গম্ভীর গলায় বলে, আপনার বাড়ি সার্চ করা হবে স্যার। খলিল তালুকদার ভ্রু কুঁচকে বলেন, মানেটা হলো আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে বেআইনি কাগজপত্র আর অবৈধ মালামাল আছে। খবরদাতাটা কে জানতে পারি? সরি স্যার, তার পরিচয় আমরা আপনাকে দিতে পারবো না। কিন্তু এভাবে তো কারো বাড়ি সার্চ করা যায় না এসআই, তার জন্য সার্চ ওয়ারেন্ট। সারাফ খলিল তালুকদারকে থামিয়ে দিয়ে বলে, প্রায় 2 বছর হতে চললো এই পেশায় আছি, তাই আইনটা আমি খুব ভালো করেই জানি স্যার। সারাফ হাতে থাকা সার্চ ওয়ারেন্টের কাগজটা খলিল তালুকদারের দিকে এগিয়ে দিয়ে বলে, এই যে সার্চ ওয়ারেন্টের কাগজ, আপনি চেক করে নিতে পারেন। কথাটা বলে ফোর্সদের ইশারা করে বলে পুরো বাড়ি তল্লাশি করার জন্য। খলিল তালুকদার চুপচাপ গিয়ে সোফায় বসেন, পায়ের ওপর পা তুলে আরাম করে। ওনার পাশে ওনার স্ত্রী লিপা বেগম দাঁড়িয়ে আছেন। লিপা বেগমের চোখে মুখে আতঙ্কের ছাপ। সাদিক বাড়িতে নেই, কিছু কাজের জন্য শহরের বাইরে গেছে। খলিল তালুকদার সারাফকে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন, এসআই এর জন্য 1 কাপ চা করতে বলি। না স্যার, তার কোনো প্রয়োজন নেই। আর আমি আপনার বাড়িতে চা পান করতে আসিনি, কাজে এসেছি। খলিল তালুকদার মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলেন, ঠিক আছে, অন্যদিন না হয় চা পান করার জন্য এসো। এমন সময় কনস্টেবল হান্নান করিম এসে সারাফের কানে কানে বলেন, স্যার, কোনো কিছু পেলাম না তো। সারাফ ভ্রু কুচকে বলে, সব জায়গা ভালো করে সার্চ করেছেন? জি স্যার, শুধু একটা ঘর বাদে। একটা ঘর বাদে কেন? ওই ঘরটায় তালা দেওয়া স্যার। ঠিক আছে। সারাফ খলিল তালুকদারকে উদ্দেশ্য করে বলে, স্যার, তালাবদ্ধ ঘরটা খুলে দিতে হবে। খলিল তালুকদার কিছু মুহূর্ত নিশ্চুপ থেকে মাথা ঝাঁকিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসলে ওই ঘরটা আমার স্টেডি ঘর। কথাটা বলে খলিল তালুকদার বসা থেকে উঠে অন্য ঘরে গিয়ে চাবি এনে তালা খুলে দেয়। এই ঘরটাও সার্চ করা হয়, কিন্তু আশানুরূপ কোনো কিছু খুঁজে পাওয়া গেল না, শুধু বই ছাড়া। কিন্তু সারাফের মনে সন্দেহের বীজ বপন হচ্ছে। সামান্য একটা স্টাডি রুম তালাবদ্ধ করে রাখার মানে কি? খলিল তালুকদার উৎকণ্ঠা গলায় বলেন,
তো এসআই কিছু কি পাওয়া গেল তল্লাশি করে? আর পাবেই বা কি করে? এই বাড়িতে তো এমন কিছুই নেই। সারাফ শীতল চোখে খলিল তালুকদারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, এই সামান্য রুমে তালা দেওয়ার কারণটা কি আমি জানতে পারি স্যার? খলিল তালুকদার বাঁকা হেসে জবাব দেয়, এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে আমার, তাই তালাবদ্ধ করে রাখা হয়েছে। বলা তো যায় না, চুরি হয়ে যায় কিছু। সারাফ ভ্রু উঁচু করে বলে, ও, শুধু কি চোরের ভয়ে তালা দেওয়া হয়? হুম। চোরের কি এতই ক্ষমতা যে একজন মেয়ারের বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এসে সে চুরি করবে? খলিল তালুকদার নিঃশব্দে হেসে বলেন, কথায় আছে সাবধানের মার নেই, তাই আমিও সাবধানে থাকি। বলা তো যায় না কখন কি হয়ে যায়। সাবধান থাকা ভালো, কিন্তু মাঝে মাঝে এই সাবধানতার ফাঁক দিয়েও কিছু অসাবধানতার কাজ ঘটে যায়। খলিল তালুকদার ম্লান হেসে বলেন, একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এবার তোমাকে আমি একটা সাজেশন দিই। কারো অবান্তর কথায় নিজেদের সময় নষ্ট করবে না, বুঝলে? সময় বড্ড দামি একটা জিনিস, চলে গেলে কিন্তু পরে আফসোস করতে হবে। আমাদের পেশাটাই এরকম, কোনো ধরনের কেস হাতে পেলে সেটা পর্যবেক্ষণ করা, সেটা অবান্তর হোক কিংবা সত্যি। সারাফ কথাটা বলে তালুকদার ম্যানশন থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। কিছু রাস্তা দূরে যেতেই সারাফ জাহিনকে ফোন দেয়। জাহিন এতক্ষণ সারাফের কলের অপেক্ষায় ছিল। জাহিন কল পিক করে বলে, হ্যাঁ শারাফ, কি খবর? ভাই, কিছু খুঁজে পাওয়া গেল না। জাহিন উত্তেজিত গলায় বলে, এটা কি করে সম্ভব? এই তালুকদার ম্যানশনে সবকিছু থাকার কথা। কিন্তু ভাই, সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। জাহিন দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, রাখছি তাহলে। জাহিন ফোনটা ডেস্কের উপরে শব্দ করে রেখে দুই হাতে তালু একসাথে শক্ত করে ধরে বলে, কোন খেলা মেতে উঠেছেন মেয়র সাহেব আপনি? প্রতি পথে আমায় মাত দিয়ে যাচ্ছেন, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, কিছু না। এর পরের বার কি করবেন আপনি? আমার বিরুদ্ধে কি চাল দিবেন? জাহিনের চোখে মুখে ফুটে উঠেছে চিন্তার ছাপ। কি হতে চলেছে ভবিষ্যতে? আদৌ কি সে রাজনীতির পথে থাকতে পারবে, নাকি নোংরা কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে বাধ্য হয়ে? খলিল তালুকদার স্টাডি রুমের দরজাটা বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে শব্দ করে হেসে ওঠার বলেন, এত সহজে তো আমাকে ধরা যাবে না জাহিন। আমি জানি এই চালটা তুমি দিয়েছ আমার বিরুদ্ধে। তোমার চালা প্রত্যেকটা পদক্ষেপ আমি বুঝতে পারি, কিন্তু তুমি আমার পদক্ষেপগুলো ধরতে পারবে না জাহিন। তুমি নিতান্ত একটা বাচ্চা ছেলে জাহিন। লড়াই হয় সমানে সমানে, কিন্তু তুমি এখনো আমার সমতুল্য হতে পারোনি। কথাটা বলে এগিয়ে যায় বড় একটা বুক সেলফের দিকে। বুক সেলফের একটা বইয়ের আড়ালে থাকা সুইচে চাপ দিতেই বুক সেলফটা আস্তে করে সরে যায় আর ভেসে ওঠে একটা গোপন কক্ষ। খলিল তালুকদার রুমের ভেতরে প্রবেশ করে বুক সেলফের পেছনে থাকা সুইচে চাপ দিতেই বুক সেলফটা নিচের জায়গায় চলে যায়। এখানে যে একটা গোপন রুম আছে সেটা একমাত্র খলিল তালুকদার ছাড়া আর কেউ জানে না। আর বাইরে থেকে বোঝার কোনো ক্ষমতা নেই যে ভেতরে কোনো রুম আছে। রুমের ভেতরে রয়েছে নানা রকমের দলিল, আরও অনেক অবৈধ জিনিসপত্র। খলিল তালুকদার এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে আর বলে, জাহিন, এবার তোমার বিরুদ্ধে যেই অস্ত্রটা নিক্ষেপ করতে চলেছি তাতে তোমায় মেয়র পথে তাড়ানো তো দূরে থাক, তোমার মনোনয়নপত্র প্রত্যাহার করে দিবি নির্বাচন অফিস থেকে। আর রইল তোমার অতি প্রিয় জনগণের কথা, তারা তোমাকে দেখলে তেড়ে আসবে, সবাই তোমার মুখে থুতু দিবে, সবাই এটা বলবে এই ভালো মানুষের মুখোশের আড়ালে একটা নিকৃষ্ট মানুষ লুকিয়েছিল। বলেই কুটিল হেসে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে। রিহান বসে আছে ফোন হাতে নিয়ে। পাপড়ি নামের মেয়েটিকে রিহান কল দিচ্ছে কিন্তু ধরছে না। মেয়েটি কল একবার ধরে হ্যালো বলে রিহানের পরিচয় জানার পর টাস করে তার মুখের উপরে কল কেটে দেয়। এরপর রিহান অনেকবার কল দেয় কিন্তু পাপড়ি ধরে না। রিহানের বড্ড এগোতে লাগছে, তাকে এইভাবে উপেক্ষা করলো মেয়েটি। এত বড় সাহস! আজ বিকালে যদি মেয়েটিকে হাতে নাতে না ধরেছে তাহলে তার নাম রিহান নয়। দুপুরের দিকে জাহিন বাড়ি ফিরে আসে। ছেলেকে এত জলদি ফিরে আসতে দেখে জোহরা বেগম বলেন, জাহিন বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে, সব ঠিক আছে তো বাবা? জাহিন স্মিত হেসে বলে, হ্যাঁ মা, সব ঠিক আছে। জোহরা বেগম নরম গলায় বলে, রাজনীতি করা ছেড়ে দে বাবা, এসব ছেড়ে ব্যবসায় জয়েন হয়ে যা। জাহিন মাথা নাড়িয়ে বলেন, রাজনীতি ছাড়তে পারবো না মা, এই কথাটা বলুন আমাকে।
যে কথাটা আমি রাখতে পারবো না। তুই কেন বুঝতে চাইছিস না কতটা দুশ্চিন্তায় থাকতে হয় আমাকে, জানিস? যদি আরহানের মতো তোকেও হারাতে হয় তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না, পরিবারের কেউ সহ্য করতে পারবে না। আর অয়ন্তীর কথা ভাব একটু। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ভাগ্যে আমার যা আছে তাই হবে, এসব নিয়ে চিন্তা করো না। কথাটা বলেই জাহিন উপরে চলে যায়। জোহরা বেগম ছেলের যাওয়ার পানে হতাশ হয়ে তাকিয়ে রইল। জাহিন শার্টের বোতাম খুলতে খুলতে রুমের ভেতরে ঢুকতেই হকচকিয়ে উঠে চোখ বড় বড় করে হা হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। অয়ন্তী কোমরে শাড়ির আঁচল গুজে চুল খোপা করে কাঠের চেয়ারের ওপরে ছোট একটা টুল রেখে তার উপরে দাঁড়িয়ে সিলিং ফ্যান পরিষ্কার করছে। জাহিন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে। মানে এই মেয়ের মাথায় কি কোনো সমস্যা আছে নাকি? মনে কোনো ডর ভয় নেই? যদি পড়ে যায় এখান থেকে তখন কি হবে? জাহিন 2 কদম এগিয়ে এসে অবিশ্বাস্য গলায় বলে, অয়ন্তী, কি করছেন আপনি এসব? অয়ন্তী জাহিনকে দেখে অবাক হয়। ভেবেছিল জাহিনের আসতে দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসলো। অয়ন্তী ইতস্তত গলায় বলে, ফ্যান পরিষ্কার করছি, কত ময়লা জমেছে এতে। আপনি কি পাগল অয়ন্তী? ময়লা জমেছে বুঝতে পারলাম, তাই বলে আপনি পরিষ্কার করবেন? বাড়িতে এতগুলো কাজের লোক আছে, তাদের কোনো একজনকে বলতে পারতেন। যদি পড়েছেন তখন কি হবে? কিছু হবে না, ওগুলো করে আমার অভ্যাস আছে। বাড়িতে তো আমি এসব পরিষ্কার করতামই। জাহিন কপট রাগ দেখে বলে, আর একটা কথা নয়, চুপচাপ আপনি নিচে নামুন। পরিষ্কার করা শেষ, আরেকটু জায়গা আছে। ওইটা কাজের লোক করে নেবে। অয়ন্তী জেদ ধরে বলল, না না না, আমি যখন শুরু করেছি আমি শেষ করব। জাহিন হার মানল। মেয়ে জাতি বড্ড জেদি জাতি, যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে। জাহিনও আর কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে অয়ন্তীর কার্যকর্মগুলো দেখছে। অয়ন্তীর ফ্যান পরিষ্কার শেষ হলো। জাহিন তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু অয়ন্তী আস্তে আস্তে করে নামতে নিলেই, শাড়ির সাথে পা আটকে পড়ে যেতে নিলে চিৎকার করে ওঠে। জাহিন অয়ন্তীর চিৎকার শুনে চোখ বড় বড় করে অয়ন্তীর দিকে ফিরে দ্রুত গিয়ে অয়ন্তীকে ধরে, কিন্তু শেষ রক্ষা হলো না। নিচে টাইলসের উপরে পানি পড়ে থাকার কারণে জাহিন পা স্লিপ কেটে অয়ন্তীকে নিয়ে ধপাস করে নিচে পড়ে যায়। অয়ন্তীও চোখ বন্ধ রেখে ভয়ের চোটে জাহিনের খুলে রাখা শার্টটা আঁকড়ে ধরে। অয়ন্তীর মাথা গিয়ে ঠেকেছে জাহিনের প্রশস্ত বুকে। জাহিন 2 হাত দিয়ে অয়ন্তীর বাহু শক্ত করে ধরে রেখেছে। জাহিন জোরে জোরে শ্বাস নিচ্ছে, কোমরে হয়তো লেগেছে বেচারার। অয়ন্তী আস্তে আস্তে করে জাহিনের বুক থেকে মাথা তুলে জাহিনের দিকে ফিরে তাকায়। জাহিনের চোখে মুখে অয়ন্তীর চুল পড়ে রয়েছে। জাহিন এক হাত দিয়ে নিজের মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে অয়ন্তীর দিকে শান্ত চোখে তাকায়। অয়ন্তী স্তব্ধ হয়ে গেছে। কি হলো এটাই মুহূর্তে? জাহিন ভরাট গলায় বলে, আমার উপর থেকে কি উঠবেন নাকি এভাবে শুয়ে থাকার ইচ্ছে আছে আপনার আজীবন? অয়ন্তী তড়িঘড়ি করে উঠে বসে, লজ্জায় মাথা নিচু রেখে ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। জাহিনও আস্তে আস্তে উঠে বসে অয়ন্তীর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে আহত গলায় বলে, আপনাকে আমি একজন শান্তশিষ্ট মেয়ে ভেবেছিলাম, কিন্তু না, আপনি আমার ধারণাটাকে পুরো উল্টে দিলেন আজকের উদ্ভট কাণ্ড ঘটিয়ে। অয়ন্তী হতবাক হয়ে মুখ তুলে জাহিনের দিকে তাকায়। কি এমন উদ্ভট কাজ করলো সে যে জাহিনের ধারণা পুরো পাল্টে গেল? জাহিন আর কিচ্ছু না বলে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী থাম মেরে বসে রইল। জাহিনের ভাষ্য মতে তাহলে কি ফ্যান পরিষ্কার করা কাজটা একটা উদ্ভট কাজ? কিন্তু সে তো ভালোর জন্যই করছিল। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো ইমানের অঙ্গ, কিন্তু এমন যা ঘটেছে সবটা জাহিনের জন্য। জাহিন যদি এখন না আসতো তাহলে অয়ন্তী সুন্দর করে কাজটা শেষ করতে পারতো, কিন্তু জাহিন এসে সব উল্টে দিল, সব। অয়ন্তী বসা থেকে উঠে ঘরটা পরিষ্কার করে নিচে চলে যায়। জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে ঘরের চারিপাশে নজর বোলায়। আগের তুলনায় ঘরটা আরও বেশি গোছানো মনে হচ্ছে জাহিনের কাছে। ঘরের ভেতরে কিছুটা পরিবর্তনও এসেছে, যেমন অয়ন্তীর সাজগোজের জিনিস আর বইপত্র। কিছুদিন আগে ছিল এই ঘর শুধুমাত্র একজন পুরুষ মানুষের, আর এখন পুরুষ মানুষটার সাথে একজন নারীরও হয়ে গেল ঘরটা। সময়ের সাথে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়। জাহিন এইসব চিন্তা বাদ দিয়ে অয়েন্টমেন্ট বের করে কোমরে লাগিয়ে নেয় যাতে ব্যথা না আসে। খুব একটা বেশি ব্যথা পায়নি, কিন্তু তারপরও সাবধানে থাকা ভালো। জাহিন নিচে নেমে দেখে অয়ন্তী সবার হাতে হাতে কাজ করছে। এ যেন এক পাক্কা ঘরণী। 2 দিন হলো এসেছে আর এসে কাজে লেগে পড়ল। জাহিনকে আসতে দেখে শেখ রেজাউল সাহেব মজা করেই বলেন, কি দাদা ভাই, কি দেখো? জাহিন বিহ্বল হয়ে দাদা ভাইয়ের পাশে গিয়ে বলে,
একদম পারফেক্ট। তোমাদের মতো জোয়ান পোলাপানদের সাথে ইচ্ছে করলে ফুটবলও খেলতে পারবো। জাহিন প্রত্যুত্তরে হেসে অয়ন্তীর দিকে তাকালো। মেয়েটা তার চোখের সামনে থাকলে কেন জানি আপনা আপনি চোখ চলে যায়, হাজার চেষ্টা করলেও চোখ ফেরানো যায়। এদিকে অয়ন্তী একবার রান্না করে যাচ্ছে তো আরেকবার ডাইনিং টেবিলের কাছে আসছে। জাহিনের বড্ড বিরক্ত লাগছে অয়ন্তীর এই দৌড়াদৌড়ি দেখে, কিন্তু এতে সে বিরক্ত হচ্ছে কেন? তার মানে কি প্রেমে পড়ে যাচ্ছে সে তার বিবাহিত স্ত্রী? হয়তো 3 বার বলা কবুলের ঝোরেই তাকে তার স্ত্রী প্রেমে পড়তে বাধ্য করেছে। জাহিনের চাউনি অনুসরণ করে শেখ রেজাউল সাহেব তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে গলা খাকারি দিয়ে কৌতুকের গলায় বলে, তা দাদা ভাই, বাড়িতে এত জলদি চলে আসার কারণ কি এটা? তুমি তো এত জলদি বাড়িতে আসো না। জাহিন ভ্রু কুচকে বলে, মানে কি কারণ? এই যে নতুন বউকে চোখে হারাচ্ছ। জাহিন মুচকি হেসে বলে, তেমন কিছু নয় দাদা ভাই। আরে এমনই হয়। আমি যখন নতুন নতুন বিয়ে করেছি তখন তো তোমার দাদুকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতাম না। তোমার দাদুকে বলতাম সবসময় আমার চোখের সামনে বসে থাকবে। আর তোমার দাদু যে কি বিরক্ত হতো, কিন্তু এই বিরক্তির মাঝে একটা লাজুক লাজুক ভাব ছিল তোমার দাদুর মুখে। তখন তোমার দাদুর লাজুক মুখখানার দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করতো। জাহিন মজার ছলে বলে, তো দাদা ভাই এখন দাদুকে চোখের সামনে থাকতে বলেন না? শেখ রেজাউল সাহেব 4-5টা নজর বুলিয়ে গলার স্বর নিচু করেই বলেন, এখন তোমার দাদু চোখের সামনে না থাকলেই ভালো, বুঝলে? সামনে থাকলে আমার সর্বনাশ। জাহিন হাসলো দাদা ভাইয়ের কথায়, কিন্তু তার দাদা বয়সে যাওয়ার আগেই যে মনে হচ্ছে তার সর্বনাশ ঘটে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি আছে না, প্রহর শেষে আলোয় রাঙা সেই দিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। কিন্তু এখন তো চৈত্র মাস নয়, বরং অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ চলছে। চৈত্র মাস আসার আগেই যে তার সর্বনাশ ঘটে গেল, আর চোখের সামনেই তার সর্বনাশ ঘুরে বেড়াচ্ছে। যে সর্বনাশের মাঝে চাইলেই ডুব দেওয়া যেতে পারে, কিন্তু এত জলদি ডুব দিতে চায় না জাহিন। আর একটু সর্বনাশ হোক তারপর না হয় সর্বশান্ত হয়ে আজীবনের জন্য ডুব দেবে। রিহান 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরে অপেক্ষা করছে পাপড়ি নামের মেয়েটির জন্য। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে রিহান পাপড়ির জন্য অপেক্ষা করছে, কিন্তু পাপড়ির দেখা নেই। মেয়েটি কি আজকে আসেনি? কিন্তু সে তো অনেক আগেই এসেছে, নাকি মেয়েটা চলে গেছে তার আসার আগেই? রিহানের চোখে ফুটে উঠেছে বিরক্তির ছাপ। হঠাৎ করে নজর পড়ে পাপড়ির দিকে। পাপড়ি আসছে আর সাথে একটি মেয়ে। পাপড়ি মেয়েটির সাথে কথা বলছে আর হাসছে। পাপড়ির প্রাণ খোলা হাসির দিকে এক পলকে তাকিয়ে রয়েছে রেহান। এতক্ষণে সকল বিরক্ত যেন নিমিষের মাঝে উবে গেছে। পাপড়ি কাছে আসতেই রিহান বলে, এই যে মিস পাপড়ি। না, পাপড়ির কোনো সাড়া নেই। সে মনের আনন্দে হেসে খুদে হেঁটে যাচ্ছে। রেহান এবার পাপড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই যে আমি আপনাকে কিছু বলছি। পাপড়ি ভ্রুকুচকে রেহানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কে আপনি? রেহান তপ্ত নিঃশ্বাস ছেড়ে ঘাড় বাঁকিয়ে 4-5টা নজর বুলিয়ে বলে, আপনার ব্রেন এত উইক কেন? পাপড়ি কথাটা শুনে কপট রাগ দেখিয়ে বলে, এক্সকিউজ মি, আপনি জানেন আমি পড়ালেখায় কত ভালো? সব সময় ফার্স্ট হয়ে এসেছি আমি। ক্লাসে ফার্স্ট হলেই যে ব্রেন স্ট্রং হয় এমনটা নয়। 2 দিন আগে ঘটনাটা আপনার স্ট্রং ব্রেন থেকে চলে গেল মিস পাপড়ি। এই আপনার স্ট্রং ব্রেন। রেহানের মুখে পাপড়ি নামটা শুনে পাপড়ি বুঝতে পারলো ছেলেটাকে। পাপড়ি কিয়ৎক্ষণ চুপ থেকে মেকি হেসে বলে, ও আপনি রেহান, আগে বলবেন তো নামটা। যাক, মনে পড়লো তাহলে আমাকে। পাপড়ির পাশে দাঁড়ানো মেয়েটি কানে কানে বলে, দোস্ত, ওই ছেলেটা নাকি যার খাবার ফেলে দিয়েছিস তুই? দোস্ত, ছেলেটা দেখতে হেব্বি সুন্দর। পাপড়ি দাঁতে দাঁত চেপে বলে, তুই চুপ করবি ইভা। ইভা মুখ ছোট করে চুপ মেরে যায়। রিহান মুখ থেকে মাস্কটা খুলে বলে, মুখটা ভালো করে দেখে নেন আমার, পরের বার যেন আমাকে চিনতে ভুল না হয় আপনার। আর বাই দ্য ওয়ে, আজকে আমায় কল কেটে দিলেন কেন সকালবেলা? ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল আমার ফোনের। কলটা আমি করেছিলাম আপনাকে, তাই আপনার ফোনে ব্যালেন্স কি করে শেষ হয়? পাপড়ি ধরা পড়ে যাওয়া ঠোঁটের কোণে হাসি রেখে বলে, ও আচ্ছা আচ্ছা, আপনি তো কল করেছিলেন আমাকে, তাহলে হয়তো আমার কানে লেগে কল কেটে গিয়েছিল, আর আমি ভেবেছি আপনি হয়তো কল কেটে দিয়েছেন। রিহান চোখ ছোট ছোট করে বলে, আপনি তো নাকে মুখে মিথ্যা কথা বলেন। পাপড়ি থম মেরে যায়। আসলে সে নাকে মুখে মিথ্যা কথা বলে যাচ্ছে। রিহান পকেটে হাত ঢুকিয়ে বলে, আমার টাকাটা কবে দিবেন মিস পাপড়ি? পাপড়ি কিছু বলতে যাবে, সাথে সাথে ইভা বলে ওঠে, কে পাপড়ি?
পাপড়ি চোখ বড় বড় করে নিয়ে রিহানের দিকে তাকিয়ে রিহানকে কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি করে বলে, দিয়ে দেব, খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তাড়াতাড়িটা কবে হবে? দিয়ে দিব। আর আপনি এমন করছেন কেন? মাত্র 800 টাকার জন্য? দেখে তো মনে হচ্ছে খুব বড় লোকের ছেলে। তাহলে 800 টাকার জন্য আমার পেছনে পড়ে আছেন কেন? আপনি তো নিজের মুখেই বললেন বড়লোকের ছেলে, তাহলে আমি বড়লোক কি করে হলাম? বড়লোক তো আমার বাপ, আর বড়লোকের ছেলে বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, তাই তো 800 টাকার জন্য আপনার পেছনে পড়ে আছি। ঠিক আছে, দিয়ে দিব আপনার 800 টাকা। এবার শুনুন। আর একটা ফোন দিলে ফোনটা ধরবেন। কেন? কেন মানে? আমার 800 টাকার খাবার নেওয়ার জন্য। আর যদি না ধরেন তাহলে কি করব জানেন? কি করবেন? পুলিশে দেবেন নাকি? আমি এতটা নির্দয় নই যে আপনার মতো সুন্দরী একটা মেয়েকে পুলিশে দিয়ে দেব। আমি সোজা আপনার হোস্টেলের সামনে গিয়ে আপনার নাম ধরে চিৎকার করব। পাপড়ি চোখ বড় বড় করে হতবাক হয়ে বলে, আপনি আপনি আমার হোস্টেলের খবর পেলেন কি করে? পাপড়ির আতকে ওঠা মুখটা দেখে রিহান মনে মনে হাসলো। রিহান পাপড়িকে ভয় দেখানোর জন্য জাস্ট এই হোস্টেলে চেনার কথাটা বলেছে। সে তো পাপড়ির হোস্টেল কোথায় সেটাই জানে না। রিহান নিজেকে সামলে নিয়ে কবি কবি ভাব নিয়ে বলে, মন থেকে চাইলে সব পাওয়া যায়। আমি এখন আসি, রাতে ফোন দিব। ভদ্র মেয়ের মতো কলটা ধরবেন। যদি না ধরেন তাহলে খবর আছে। রিহান কথাটা বলে চলে যায়। পাপড়ি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এ কোথায় ফেসে গেল ও? এভা হতবাক হয়ে বলে, এই অবন্তী, তোর নাম পাপড়ি হলো কবে থেকে? অবন্তী সরল গলায় বলে, 2 দিন আগে হলো। তার মানে তুই ছেলেটাকে মিথ্যে কথা বলেছিস? পরিচয় গোপন করে আবার নিজের ফোন নাম্বার ঠিকই তো দিয়ে দিলে। আরে তখন মাথা কাজ করছিল না, তাই কিভাবে যেন নাম্বারটা দিয়ে ফেলেছি ছেলেটাকে। অবন্তী, তুই ফেসে গেছিস রে। এই ছেলে তোর পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। অবন্তী ভ্রুকুচকে বলে, মানে? ছেলেটা মনে হয় তোকে পছন্দ করে। অবন্তী তাচ্ছিল্যময় হেসে বলে, বাজে কথা। 2 দিন আগে জাস্ট একটা ধাক্কা খেলাম আর ছেলেটা আমাকে পছন্দ করে ফেললো। তুই মিলিয়ে নিস আমার কথাটা। আচ্ছা, মিলিয়ে নিব। এখন চল, না হলে হোস্টেলের গেট বন্ধ করে দেবে। হাতে ধরল 2 বান্ধবী। ইভা হাঁটার মাঝে মজা করেই বলে, কিন্তু তুই যাই বলিস দোস্ত, ছেলেটা দেখতে হেব্বি আর তোর সাথে মানাবেও খুব, পুরো চকলেট বয়। তোর মুখটা বন্ধ করে চুপচাপ হাঁট। কিন্তু অবন্তী খুব চিন্তায় পড়ে গেছে। এভাবে পরিচয় নিয়ে মিথ্যা কথা বলাটা ঠিক হয়নি তার। ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তার টাকা তাকে বুঝিয়ে দিয়ে এই ভার থেকে নিস্তার পেতে হবে। রাত প্রায় 10:30 বাজে ঘড়িতে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠেছে। তার সাথে আকাশ জুড়ে তারার মেলা বসেছে। অয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এতক্ষণ নিচে থাকা জাহিনের দিকে তাকিয়েছিল, কিন্তু এখন এক নজরে আকাশের দিকে তাকিয়ে আছে আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। অন্যদিকে জাহিন বাগানের মধ্যবর্তী স্থানে রঙিন টিন দিয়ে বানানো ছাউনির নিচে বসে আছে আর তার আশেপাশে কয়েকজন মানুষ বসে আছে। হয়তো কিছু ব্যাপার নিয়ে মিটিং চলছে তাদের মাঝে। একসময় মিটিং শেষ হলো, একে একে সবাই চলে যায়, কিন্তু জাহিন ঠায় বসে রয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা নুহাস বলে, ভাই ভেতরে যাবে না? জাহিন আস্তে করে বলে, তুই যা, আমি আসছি একটু পর। বেশিক্ষণ থেকো না, ঠান্ডা লাগবে। তুই যা। নুহাস মাথা নাড়িয়ে ভেতরে চলে আসে। ভেতরে আসতেই শিরিন খালাকে বলে, খালা 1 মগ কফি বানিয়ে দিতে পারবে আমাকে? আইসা, আমি কপি করে নিয়ে আইতেছি। নুহাস ওপরে চলে যায়। এর কিছুক্ষণ পরেই জারা নামে নিচে খালি ওয়েটারের বোতল নিয়ে। শিরিন খালাকে দেখে বলে, খালা, আমার বোতলে পানি ভরে দাও তো। শিরিন খালা বলেন, আমি নুয়াস ভাইয়ের কপিটা দিয়ে আসি, পরে বোতলে পানি ভরে দিতে আসি। জারা থম মেরে যায় শিরিন খালার কথাটা শুনে। শিরিন খালা কফিটা নিয়ে চলে যেতে নিলে যারা কিছু একটা ভেবে অধৈর্য গলায় বলে, খালা, আগে তুমি আমার বোতলে পানি ভরে দাও, পরে নুহাস ভাইকে কফিটা দিয়ে আসো। আমি যাবো আর আসবো। যারা জেদ ধরে বলে, না না, তুমি আগে আমার কাজটা করে দাও। কথাটা বলে নিজেই শিরিন খালার কাছ থেকে কফির মগটা নিয়ে ডাইনিং টেবিলের ওপরে কফির মগটা রেখে শিরিন খালার হাতে ওয়াটার বোতলটা দিয়ে বলে, আগে বোতলটা ভরে দাও, পরে অন্য কাজ।
ঠিক আছে। সেদিন খালা কিচেনে চলে যেতেই যারা বাঁকা হেসে বলে, আজকে আমাকে ভয় দেখিয়েছো তুমি, তাই না? তোমাকে যদি নুনে পোড়া কফি না খাইয়েছি আজকে আমি। যারা তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলের মাঝখানে রাখা লবণের পাত্রটা এনে এক খাবলা লবণ নিয়ে কফের মুখে দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকে। চোখ মুখে ফুটে আছে পৈশাচিক এক আনন্দ।